আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরেই। আমরা আমাদের শিরোনাম নির্ধারণ করেছি একদিকে গণবহিষ্কার, অন্যদিকে কোন্দল। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, আপনাকেও স্বাগত। এবং একই সঙ্গে এই আলোচনা যোগ করে নিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শাহাদাব আকবর চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। যেহেতু বলছিলাম শিরোনামে যে আমাদের আলোচনার বিষয়বস্তু একদিকে গণবহিষ্কার, অন্যদিকে কোন্দল, নিশ্চয়ই আপনারা দুজনে অনুমান করতে পারছেন বা তিনজনে অনুমান করতে পারছেন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা আসলে এই শিরোনামটা কথা বলছি। আমি বরং ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে যদি শুরু করি, যদি আপনি কমফোর্ট ফিল করেন, তাহলে আপনাকে মানে প্রসঙ্গটা যেহেতু বিএনপির এই প্রসঙ্গটা সামনে এসছে, একটা লম্বা সংখ্যক আমরা দেখছি গণবহিষ্কারের বিষয়। প্রশ্নটা এরকম, ধরেন জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখেছি, সেখানে অনেক প্রলোভন দেয়া হলো, অনেক ধরনের বিষয় সামনে আসলো, কিন্তু বিএনপির নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত অনুসারে দেখা গেছে যে সাধারণত তারা সেটাকে উপেক্ষা করতে পেরেছে। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে কি এমন ঘটনা ঘটলো বা কি হলো সেখানে? এখানে দলের সিদ্ধান্ত এত বিপুল পরিমাণ নেতাকর্মী কেন উপেক্ষা করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনটি বেশ কয়েকটি দফায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দফাতে আমি যদি ভুল না করি 1850-এর উপরে মোট প্রার্থীর সংখ্যা। সেই জায়গায় 70, 72, 75 এই সংখ্যাটা খুব ছোট মনে হয় না? এক। দুই হচ্ছে এই দলটি গত 17 বছর ক্ষমতার বাইরে এবং গত 15 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্যে দিয়ে গেছে। সুতরাং এলাকাতে তার জনপ্রিয়তা, এলাকাতে তার গ্রহণযোগ্যতা, এলাকাতে মানুষের চাওয়া, এই সকল কিছু মিলিয়ে এক ধরনের চাপ কারো কারো প্রার্থী, কোনো প্রার্থী মনে করতে পারে যে চাপটা আসলে উপেক্ষা করবার মতো নয়। সেই সময় হয়তো সে দাঁড়িয়েছে। আরেকটা যেটা দলের সিদ্ধান্ত, অনেকেই বলছেন যে যেই সময় এসছে ততক্ষণে আসলে তারা সকল কিছু জমা দিয়ে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সুতরাং দলের সিদ্ধান্ত যদি তারা আরেকটু আগে জানতে পারতেন তাহলে তাদের জন্য সুবিধা হতো। আমরা অনেককে দেখেছি যে শেষ মুহূর্তে জানবার সত্ত্বেও কিন্তু তারা সরে এসছেন, তারা আর কন্টেস্ট করছেন না। তবে সার্বিক বিবেচনায় একেবারে শতভাগ সকলেই একমত হবেন, একভাবে দলের সিদ্ধান্তের সাথে রেসপন্ড করবেন সেটা নাও হতে পারে। তবে আমরা যদি একটু সংখ্যার দিকটা দেখি, আমরা দেখব যে সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য। অন দি আদার হ্যান্ড, আমরা যদি আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের দিকে তাকাই, আমরা দেখব যে দলটি তো দীর্ঘ 15 বছর পার করে প্রায় 16 বছর একাধিক্রমে ক্ষমতায়, এবং সেই দলের একেবারে শীর্ষ পর্যায়ে কাছাকাছি মানে ডিসিশন মেকিং পর্যায়ে যারা আছেন, সংসদে যারা বসছেন, তাদের সন্তানরাও তো একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রী নির্দেশ অমান্য করেই প্রার্থিতা বজায় রাখছেন। এবং কেউ কারোর সাথে তো আমরা বাহাসও হতে দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। আমি খোলাখুলি বলি, শাহজাহান খানের সাথে ফর এক্সাম্পল এমন একটা মানে অপ্রীতিকর কনভারসেশন তাদের মধ্যে হয়েছে যে একটা পর্যায়ে উনি বলতে বাধ্য হয়েছেন, সাধারণ সম্পাদক বলতে বাধ্য হয়েছেন যে আপনি এই ধরনের অপ্রিয় কথা সকলের সামনে কেন বলছেন। আমরা আবার পরের দিন দেখলাম একজন সাংবাদিক বোধহয় বিষয়টি নিয়ে একটু প্রশ্ন করেছিলেন এবং ওবায়দুল কাদের সাহেব বেশ ভালোভাবে রিয়াক্ট করেছে যে আপনারা আমার কথা ফাঁস করতে পারেন না, আমাদের ইন্টারনাল কথা, এবং পরে আবার সেটা নিয়ে আপনারা প্রশ্নও করছেন। আমরা দেখলাম যে নোয়াখালী 4 আসনের এমপি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বেশ অনেকেই এই ধরনের রিয়াক্ট করেছেন। উনি বলেছেন যে আমার দলে কোনো পদ নেই, আর আমাকে সরাতে হলে এমপি সরাতে হবে, এমপি সরানো অত সহজ ব্যাপার না, সামনের বার আমাকে নমিনেশন দেবেন, আমি নির্বাচন করব না, কিন্তু আমার ছেলেকে আমি কোনোভাবেই সরতে দিব না। আমরা দেখছি এই নির্বাচনটিকে ঘিরে এমন থ্রেট হচ্ছে, যমুনা নদীতে ফেলে দেব, কেউ বলছে বঙ্গোপসাগরে ফেলে দেব, কেউ বলছে হাড্ডি ভেঙে দিব, কেউ বলছে দাঁত ভেঙে দেব,
কেউ বলছে দাঁত না থাকলে চোয়াল ভেঙে ফেলবো, মানে ভয়ঙ্কর সব থ্রেট চলছে উপজেলা নির্বাচন। আমার দুইটি প্রশ্ন আছে ছোট ছোট করে। আপনি বলছিলেন যে ধরুন সংখ্যাটা একেবারে খুব বেশি না, যদি আমরা আবার এভাবেও হিসেব করি যে প্রথম ধাপে তো 150টি উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে যদি 70+ হয়ে যায় তাও তো 50%-এর মতো সংখ্যা। এটা নিয়ে একটু বলবেন। আপনি বলছিলেন যে একেবারে কেন্দ্রের সিদ্ধান্ত একেবারে বড় বড় নেতাদের উপেক্ষা করা হচ্ছে। এই বিএনপিতে যারা উপেক্ষা করছেন তারাও তো কোনো না কোনো কেন্দ্রের নেতার সাথে এক ধরনের যোগসাজশ বা এক ধরনের কথা বলা বলির মধ্যে আছেন, যেটা গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে। আবার স্থানীয় সরকার তো পরিবর্তন হয় না নির্বাচনে, সেক্ষেত্রে এটাও কি কোনো ভুল স্ট্র্যাটেজি, নাকি বিএনপির এই স্ট্র্যাটেজিটাই ঠিক? দেখুন, এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার। আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, আপনি জাতীয় নির্বাচন বলেন, আপনি কি সত্যি বিশ্বাস করেন বাংলাদেশে কোনো নির্বাচনের সাথে ভোটারের ন্যূনতম কোনো সংযোগ আছে? ন্যূনতম কোনো সংযোগ আছে? আমরা যদি লাস্ট ফিউ ইয়ার্স কতগুলো নির্বাচন লক্ষ্য করি, সেটা জাতীয় কিংবা স্থানীয় যেটাই হোক না কেন, সেখানে আমরা দেখেছি ভোটারের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। আমরা দেখেছি নির্বাচনের দিন যে কোনো উপায়ে সরকারি দলে যারা আছেন তারা নির্বাচনে জিতবার জন্য যাচ্ছে তাই করা। আমি দেখেছি প্রচারণার সময় সরকারি দলের একচ্ছত্র আধিপত্য, সেখানে বিরোধী দল কিংবা অন্যান্য যেই দলের প্রার্থীরা আছেন কিংবা স্বতন্ত্র যারা আছেন, এমনকি সরকারের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যে জাতীয় পার্টি, যারা কখনো সরকারি দলে থেকে কখনো বিরোধী দলে থেকে সরকারের পারপাস সার্ভ করেছে যে কোনোভাবেই হোক, তাদের প্রার্থীরাও আসলে কোথাও টিকতে পারে নাই। দুই হচ্ছে, এই গত কয়েক বছরের নির্যাতন যদি বাদও দেই, আপনি শুধু অক্টোবর থেকে এই বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যদি আপনি দেখেন, আমাদের 27,000-এর উপরে নেতাকর্মী গ্রেফতার হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে আছে। এরকম একটা অবস্থায় নির্বাচনে যাওয়ার পরিবেশ আছে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। এবং আমার দল যদি মনে করে থাকে যে নির্বাচন যাওয়াটা সঠিক হবে না, দল বলতে আমি মেজরিটি ডিসিশনের কথা বলছি, দল মানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে দলই আপনি বলেন না কেন, 100% নেতাকর্মী কিন্তু একমত হয় না, ফর শিওর হয় না। মেজরিটি কি মনে করে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ লোক কি মনে করে, তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে না যাওয়া। এভাবে বলছেন, ধরেন আমি এর আগে যখন আমরা দেখেছিলাম যে ভারতীয় পণ্য বর্জনের যে বিষয়টা সামনে এসেছিল, তখনও দেখেছিলাম যে আপনাদের কোনো কোনো নেতা এটাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ একেবারে চুপ থেকেছেন। বিষয়টা কি উপজেলা ক্ষেত্রেও সেরকম কিনা? যাই হোক, আমি একটু বিশ্লেষণ করবো, এরপরে এসে আমি বরং একটু মিস্টার চৌধুরী তার বিশ্লেষণ শুনতে চাই। আপনি শুনছেন রুমিন ফারহানা বেশ কয়েকটি একজন নাম সরাসরি বলেছেন যে গণমাধ্যমে বরাদ দিয়ে যে সেখানে কি ঘটেছিল। আমি আরও কয়েকটা নাম বলতে পারি আপনাকে, একনামুল করিম চৌধুরী, তারপর বগুড়া থেকে আছেন শাহাদার মান্নান, তারপরে আরও দেখছি আমরা মাহবুবুল আলম হানিফ, আব্দুর রাজ্জাক, তাদের অনেকেই আত্মীয় স্বজন যারা আছেন। মানে এই নামগুলো কি আসলে বা পদগুলো কি খুব বেশি গুরুত্বপূর্ণ, যে যার কারণে আসলে দল তাদের এতদিনের নেতা কর্মীদেরকে আসলে মানাতে পারছেন না, নাকি দল থেকে আসলে অন্য নির্দেশনা আছে যে ঠিক আছে এটা উপরে উপরে সবাই নির্বাচনে আসো? দেখুন, প্রথমত এই উপজেলা নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে এই সব কথাগুলো আসছে। আমাদের দল থেকে, কেন্দ্র থেকে যেটা নির্দেশ, সেটা হলো যারা মন্ত্রী এমপিরা আছেন তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন যারা আছে তারা যাতে নির্বাচন থেকে বিরত থাকে। এটার কারণ হচ্ছে যাতে নির্বাচনে মন্ত্রী এমপিরা বা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, এবং যারা এখানে প্রার্থী থাকবেন তারা একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যাতে কোনো রকম ইয়েতে সমস্যায় তারা না পড়ে। জনগণের ভোট দিবে এবং যাকে ভোট দিবে সেই ভোটে তারা নির্বাচিত হয়ে আসবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আপনি বললেন, আমরা সবাই জানি, সব মিডিয়ার মাধ্যমে সব মাধ্যমেই আমরা জানি যে কিছু নেতৃবৃন্দ আছেন যাদের ঘনিষ্ঠজনেরা নির্বাচনে অংশগ্রহণ করছে। তো এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা তো বিচ্ছিন্ন ঘটনা না, যারা করছে সেটা তাদের দায়িত্ব, তারা ব্যক্তিগতভাবে সেই দায়িত্বটা নেবে, কারণ যেহেতু উপর থেকে একটা নির্দেশ আছে। এবং আমি মনে করি যে দল বা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি সেই সিদ্ধান্তটা দিবেন যে যারা এই দলের বাইরে, নির্দেশের বাইরে যারা এই ইয়েতে গিয়েছে বা যাদের আত্মীয় স্বজনরা দিয়েছে,
এই আপনার প্রার্থী হয়েছে সেই বিষয়ে হয়তো দল থেকে একটা সিদ্ধান্ত পরবর্তীকালে হয়তো আসবে। সিদ্ধান্তটা কি সাংঘর্ষিক হচ্ছে না? মানে ধরেন আমরা যদি সংসদের ক্ষেত্রে দেখি, পার্লামেন্টে তো ধরেন অনেকেই আছেন, এর আত্মীয়, তার ছেলে, তার মেয়ে। সেক্ষেত্রে সংসদের ক্ষেত্রে আপনারা এই কঠোর সিদ্ধান্ত বা এই সিদ্ধান্ত দিতে পারলেন না, কিন্তু তৃণমূলে উপজেলায় গিয়ে এটা সাংঘর্ষিক হচ্ছে না? একই দলে দুই জায়গায় দুই রকমের সিদ্ধান্ত। না, সাংঘর্ষিক না, কারণ ওই সেই সময় যেটা ছিল সেটা হলো যে আমরা দেখেছি যে সংসদ নির্বাচনের সময় আমরা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ধরনের অনেক রকম কার্যক্রম আমরা দেখেছি, আমাদের উপরে চাপ সৃষ্টি চেষ্টা হয়েছে, এবং আমরা যেটা দেখেছি প্রধান বিরোধী দল বা অনেকগুলো দল মিলে তারা নির্বাচন তারা সেই সময় বর্জন করেছে। এবং মূল যে কাজটা ছিল সেটা হলো হচ্ছে জনগণের সম্পৃক্ততা একটা নির্বাচনে বা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে। সেই জন্য সেই সময় দল সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যেইভাবে নমিনেশন দিয়েছেন, নৌকার প্রার্থী দিয়েছে, প্লাস তার দলের থেকে যদি কেউ দাঁড়ায় উন্মুক্ত করে দেওয়া, যাতে করে জনগণের সেই সম্পৃক্ততা থাকে, ভোটে যাতে আমার টার্ন আউটটা আরও বেড়ে আসে। সেটাই আমরা নির্বাচনের মধ্যে দিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের সভানেত্রী, আমি দেখেছি যে সিদ্ধান্তটা খুব সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং নির্বাচনে আমরা দেখেছি যেই জনগণের যেই আমরা টার্ন আউটটা সেটা এক্সপেক্টেড ইয়ের থেকে কম হলেও 40%-এর উপরে যখন আমরা পেয়েছি, সেটাতে আমরা মনে করি যে সেটা একটা সব জায়গায় একটা গ্রহণযোগ্যতাটা আমরা পেয়েছি। তো এই গ্রহণযোগ্যতাটার জন্যই প্রয়োজন ছিল যে সে সময় উন্মুক্ত করা, এবং দল সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী হয়েছে। এবং সংসদ নির্বাচন একরকম হয়েছে, এখন আপনার যে লোকাল নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে দল থেকে আর এসেছে যে কেউ কোনো রকম এটিতে হস্তক্ষেপ করবে না, যার যেখানে দাঁড়ানোর ইচ্ছা তারা দাঁড়াবে, এবং জনগণ যাতে সেটা সুন্দরভাবে ভোটটা দিতে পারে। তো এটা হলো এক একটা দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত সঠিক না দলীয় সিদ্ধান্ত বেঠিক সেই জিনিসটা বলার জায়গায় আমি নাই। দল যেটা মনে করবে, নেতৃত্ব যেটা মনে করবে, ব্যক্তির থেকে দলকে আপনি যেটা মনে করবে সেটাই আমাকে মানতে হবে। কথা বলছিলেন যে প্রভাব বিস্তারের ক্ষেত্রে বলছিলেন যে এই ক্ষেত্রে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেক্ষেত্রে তার মানে আপনি যখন প্রসঙ্গটা তুললেন, অর্থাৎ প্রভাব বিস্তার হয় বা হতো, বা যে অভিযোগগুলো উঠতো সেগুলো আসলে ভিত্তি আছে, এরকম কি? ভিত্তির প্রশ্নটা হলো হতেই পারে। ধরেন আমি আমার এলাকার সংসদ সদস্য, তা আমার তো এলাকায় যেমন সরকার দলীয় সংসদ সদস্য, আমি একজন এলাকার দায়িত্বে আছি। সুতরাং আমার যদি সন্তান বা আমার কাছের লোকজন যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্য প্রার্থী যারা তারা একটু তো থাকতে পারে যে একটু প্রভাবিত হতে পারে নির্বাচনে, যাতে একেবারে প্রভাব মুক্ত হয় সেটা চিন্তা করেই এই সিদ্ধান্তটা দল থেকে এসেছে। সেই সিদ্ধান্তটাকে আপনি বলছেন যখন নিজের দলের ভেতর থেকে এই প্রসঙ্গটা আসলো, কিন্তু নির্বাচনের মাঠে আপনাদের যে প্রতিপক্ষ আছে তারা তো শুরু থেকেই এটাই বলছে যে আপনি যদি এমপি থেকে এমপির পদে ইলেকশন করেন তাহলে প্রভাবিত হবে। তাহলে আপনারা আপনাদের দল থেকে যখন এই অভিযোগটা আসলো তখন আমলে নিলেন, কিন্তু বিরোধী পক্ষরা যখন এই অভিযোগটা তুললো তখন আপনাকে আমলে নিলেন না। না, দেখুন, বিরোধী দল তো কোনো সময় নির্বাচনে আসছেই না। হ্যাঁ, কেন আসছে না বিরোধী দল জানে, সেই বিষয়ে আমার এখন কথা বলার কিছু নেই। আমি যেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, বিরোধী দল আসলেও তো তাহলে সেটাও তো ভালো ছিল, কারণ এখানে দেখাচ্ছে সরকারের থেকে যে যাতে এটা সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়, একটা শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ একটা নির্বাচন হয়, এবং জনগণ তার গণতান্ত্রিক যে অধিকার, তা ভোট প্রয়োগ, সেটা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারে। জি, আমি একটু সোহরাব হাসান আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আপনি তো শুনছিলেন দুই পক্ষের দুজন প্রতিনিধিত্ব করেন দুটি দলের, বড় দলের, তাদের মন্তব্য বিশ্লেষণ। এখন আমার জায়গাটা হচ্ছে যে আপনি তো দেখছেন তৃণমূলে এই আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, তাদের তৃণমূলের নেতাকর্মীদের এই কেন্দ্রের সিদ্ধান্ত এইভাবে অগ্রাহ্য করা বা একেবারেই অবাধ্য হওয়ার কারণটা কি? মানে কেন তারা অবাধ্য হচ্ছেন, বা যারা অবাধ্যই হচ্ছেন সেটাকে আমরা কি শুধুমাত্র মন্দ হিসেবেই দেখবো, নাকি এটার মধ্যেও আসলে একটা দলের তৃণমূলের কোনো নেতা তার নিজের যে ডেমোক্রেটিক রাইটস আছে সেটাকে নিয়ে সামনে আসছেন? পুরোটাকে আমরা নেগেটিভভাবে দেখছি কেন? বিষয়টা হচ্ছে আমরা রোগের উপসর্গ নিয়ে কথা বলছি, আলোচনা করছি। আসল রোগটা ধরছি না বা ধরার চেষ্টা করছি না। ওকে, নির্বাচন যদি নির্বাচনের মতো হতো তাহলে কিন্তু এই বয়কট, বর্জন, হুঙ্কার, নির্দেশনা অগ্রাহ্য করা, আমার মনে হয় যে কোনোটাই হতো না।
আজকে যদি উপজেলা নির্বাচনটি আওয়ামী লীগ বিএনপি বা সব দলের অংশগ্রহণ হতো, আওয়ামী লীগের এই নেতা মন্ত্রীদের আর এমপি মন্ত্রীদের কোনো নির্দেশ দেওয়ারই প্রয়োজন ছিল না। কারণ যে তার সন্তান হচ্ছে, সন্তান নির্বাচনে প্রার্থী হচ্ছেন না, স্ত্রী হচ্ছেন না স্বামী হচ্ছেন, তখন প্রশ্ন আসতো যে আমার যে প্রতিপক্ষ, আওয়ামী লীগের যে প্রতিপক্ষ যে প্রার্থী, তাকে কিভাবে মোকাবেলা করা যাবে আর আমার প্রার্থীকে কিভাবে জয়ী করে আনা যাবে। আওয়ামী লীগ তো এখনও নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে তারা যে আইন করেছে 2015 সালে, যেটি দলীয় ভিত্তিতে হবে, সেই আইন কিন্তু বদলানো হয়নি। সুতরাং একটা হচ্ছে যে এটি হচ্ছে মানে প্রতীক সংক্রান্ত যেটা, প্রতীক সংক্রান্ত। এখন আমরা কৌশলে জিততে চাই, ওকে, কৌশলে অনেক সময় জেতাও যায়। এখন ধরেন দুই দলে খেলা হচ্ছে, কোনো দল অনুপস্থিত থাকলো তখন, এবং কোনো কোনো খেলায় তো এরকম পয়েন্ট ভাগাভাগির নিয়ম আছে যে হয়তো সমান সমান হলো, কিন্তু নির্বাচনে তো আর সেটা হয় না। আমরা বাংলাদেশে না, ব্রিটিশ আমল থেকে একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠেছে এবং একটা ব্যবস্থা চলে এসেছে। এমনকি পাকিস্তান আমলে যদি বলেন, কোনো নির্বাচনে কেউ বয়কট করেনি। আইয়ুব খানের সময় যে নির্বাচন অদলীয় ভিত্তিতে হয়েছিল, সেই নির্বাচনেও আওয়ামী লীগের যারা নেতা বা অন্য দলেরও, তারাও কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দলের নাম না নিয়ে। আইয়ুব খানের যে সংসদ হয়েছিল, যদিও সেখানে রাষ্ট্রপতিই একমাত্র সকল ক্ষমতার অধিকারী ছিল, আমরা সেই নির্বাচনী প্রক্রিয়াটাই কোথায় যেন থেমে গেল। কেন থেমে গেল? কেউ বলবে সামরিক শাসনের জন্যে, 75-এর 15ই আগস্টের জন্য, কেউ বলবে বাকশালের একদলীয় শাসনের জন্যে। হয়তো দুটোর মধ্যেই সত্যতা আছে। আমরা এর থেকে 90-এ তো আমরা একটা পদ্ধতি বের করেছিলাম রাজনৈতিক দলগুলোর, এবং যে দলটি পরাজিত হয়েছিল, তারাও কিন্তু এটা মেনে নিয়েছিল যে একটি অন্তর্বর্তী সরকার, অর্থাৎ নির্বাচনে যারা প্রতিযোগী তারা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে থাকবে না। আচ্ছা, এখন আমরা করলাম, যদি এরকম হতো, অনেক উন্নত, মানে ব্রিটেনে তো সরকার পদত্যাগ করেই নির্বাচন করতে হয় না, সরকার থাকে, কিন্তু সরকারে কেউ হস্তক্ষেপ করেছে এরকম অভিযোগ কিন্তু থাকে না। আমাদের এখানে এই প্রশ্নটা আসলো কেন? আর যেটি মাননীয় সংসদ সদস্য বললেন যে এমপি মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারেন বা প্রভাব বিস্তার করতে পারেন, তো এই কথাটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই প্রশ্নটি এসেছিল। এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এই প্রশ্ন করেছে, এই প্রশ্নে এই দাবিতে আন্দোলন করে সেই আন্দোলনে জয়ী হয়েছে। এখন একটা উপজেলা নির্বাচন আমরা করতে পারি না, জাতীয় নির্বাচন তো বাদ দিলাম। আর দলীয় যে ভিত্তি আমি বললাম, আর সেটি দুই দলের মধ্যেই, আমাদের যে প্রধান দুই দল, তারা শুধু জনগণ থেকেই যে বিচ্ছিন্ন হয়েছে তা নয়, তাদের নেতাকর্মীদের থেকেও অনেকটা বিচ্ছিন্ন। অথবা নেতাকর্মীরা একদিকে চলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব অন্যদিকে চলছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়। সেটা আওয়ামী লীগ বিএনপি দুই দলের ক্ষেত্রেই সত্য। কিন্তু আপনি এটা বলছিলেন যে আপনি রোগের কথা বলছিলেন, রোগটা তো নির্ণয় হচ্ছে একসঙ্গে মিলে নির্বাচনটা করা। নির্বাচনের রোগ, নির্বাচন মানে হচ্ছে বাছাইয়ের সুযোগ করা, বেছে নেবেন। আপনি আপনার লেখার মধ্যে বলছিলেন, একটু আগে আলাপ করছিলাম যে পাকিস্তানকে আমরা আর কি বিষয়ে লজ্জা দিতে পারতাম। সেখানে আপনি বলছিলেন যে আমাদের তাদের থেকে অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে জিডিপি টিডিপি অনেক কিছুই বলছিলেন যে যেগুলোতে আমরা এগিয়ে আছি। কিন্তু আপনি লজ্জার জায়গাটাকে কি নির্বাচনকেই ফোকাস করেছিলেন? গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, নির্বাচনী ব্যবস্থা। তো গণতন্ত্র হলে একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে, একটি নির্বাচনী ব্যবস্থা সবার কাছে অথবা অধিকাংশের কাছে গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে। সেটি তৈরি হয়েছিল বাংলাদেশে যে কোনোভাবেই। ঠিক যে সাইফুর রহমান একসময় বলেছিলেন যে আমরা 10 জন ফেরেশতা দিয়ে 300 চোর কেন আমরা নির্বাচিত করব। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এখনও ওই পর্যায়ে যাননি যে ক্ষমতায় থেকে সংসদ রেখে একটা সুষ্ঠু, অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে। যদি পারতেন তাহলে সেটি 2014 সালে
আওয়ামী লীগকে প্রমাণ দিতে হতো যদি আওয়ামী লীগ পারত। এই নির্বাচনের যে রোগ সেটা কবে থেকে প্রকট হলো আপনাকে যদি বলি যে স্পেসিফিক, যে আপনি কি বলবেন কি যে কত বছর? আমরা তো লম্বা সময় পার করে এসেছি, 90-এর পরেও তো বেশ কয়েকটা নির্বাচন হয়েছে। সব নির্বাচনে, বাংলাদেশে এমন নির্বাচন হয়নি কোনোটা কম বিতর্কিত হয়েছে। সব নির্বাচনই হচ্ছে যারা ক্ষমতায় থাকেন তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। সেটা 73-এ, সেটা 79-তে, 86-তে, 88-তে, এমনকি 91 যেটা অন্তর্বর্তী বলা হয়, আওয়ামী লীগ বলেছে এটা সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 সালে বিএনপি বলেছে এটা স্থূল কারচুপি হয়েছে। এখন সূক্ষ্ম আর স্থূলের মধ্যেই আছে। এটা হল নির্বাচন। শুনেন, গণতন্ত্র হচ্ছে একটি পারস্পরিক আস্থা থাকতে হয়, ন্যূনতম আস্থা থাকতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সেই ন্যূনতম আস্থাটা নেই। এতদিন আমরা ভাবতাম যে দলের সঙ্গে দলের আস্থা নেই, অনাস্থার সম্পর্ক। এখন দেখা গেছে যে একই দলের এক নেতার সঙ্গে আর এক নেতার যে সম্পর্ক সেটা চরম অনাস্থার। না হলে কোনো একই দলের প্রার্থীকে উদ্দেশ্য করে এটা বলতে পারেন যে আমার প্রার্থীকে যদি আমি যে প্রার্থীকে সমর্থন করি তাকে যদি ভোট না দেওয়া হয়, অথবা অন্য প্রার্থীর এজেন্ট যদি আসে, তাহলে তাকে যমুনায় ডুবিয়ে দেওয়া হবে। মানে আপনি চিন্তা করেন যে এটি নিশ্চয়ই শাহবাগ চৌধুরীর কাছে আমি বিরতির পর এসে নিশ্চয়ই এটা ব্যাখ্যা জানতে চাইবো, নিশ্চয়ই এটা তিনি বিশ্লেষণ করবেন। পাশাপাশি আরেকটা যেটা সোহরাব ভাই তার লেখার মধ্যে উল্লেখ করছেন, তিনি রেহমান সোহানের একটা বক্তব্যকে উল্লেখ করছিলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরেই শুরু হয়েছে গণতন্ত্রের অবক্ষয়। নিশ্চয় শুনবো যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অন্যতম দায় বলেন বা এটা করেছে বলে যেটাকে বলা হয় সেটা তো আওয়ামী লীগের দিকেই যায়, সেক্ষেত্রে এই যে অবক্ষয়, সেই অবক্ষয়ের দায়টাও কি আওয়ামী লীগ নেবে কিনা আমি একটু বিরতির পরে এসে নিশ্চয়ই আপনার কাছে শুনবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। মিস্টার চৌধুরী, যেটা আমি সোহরাব ভাইয়ের কথাকে মানে যেটুকু আপনি শুনেছেন নিশ্চয়ই, তিনি বলছেন যে রোগটার নির্ণয়, সেক্ষেত্রে উনি রোগটার নির্ণয় করেছেন, সেটা হচ্ছে নির্বাচন। এই যে নির্বাচনটাকে একটা আমরা একসময় বলতাম উৎসব, মানে আমাদের প্রতিনিধি কে হবেন, শাসন ব্যবস্থাকে থাকবেন বেছে নেওয়ার, সেটা এখন রোগের পর্যায়ে নিয়ে গেল আওয়ামী লীগ। সেটা কীভাবে নিয়ে গেল, যেটা হচ্ছে তিনি উল্লেখ করছিলেন রেহমান সোহানের বিষয়ে। মানে এই দায়টা কি আওয়ামী লীগ কোনোভাবে এড়াতে পারবে? অ্যাকচুয়ালি দেখেন, এই দায়ী যেটা বলেন এড়াতে পারবে কিনা, আওয়ামী লীগ তো এর জন্য কোনো দায়ী না, মানে 1% দায়ী বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমাকে দেখতে হবে যে কোন পর্যায়ে কি কারণে, আপনাকে আর একটু গভীরে যেতে হবে। প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যেটা নিয়ে আসলাম, যেটা নিয়ে আপনি বললেন, সেটা তত্ত্বাবধায়ক প্রথম শুরু হলো কিন্তু 91-তে। 91 সালে যখন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলো, সেই সময় যারা নেতৃবৃন্দ আছেন বা সমাজের যেই আছে জনগণ, সবার কিন্তু একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে নির্বাচনের আগে। এবং নির্বাচনের পরে আমরা যখন ফলাফলটা দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে এটা একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, কারণ আমরা মনে করেছি যে সেই সময় আওয়ামী লীগেরই ক্ষমতায় আসার কথা। এরপরে যদি দেখেন আপনি 96 সালে যারা সবাই মিলেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের ইয়েতে আসলাম, 96 সালে দেখেন 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেটা একতরফা নির্বাচনের দিকে আমরা চলে গেলাম। তো সেই ইয়ের থেকে কিন্তু কারা সরে যাচ্ছে। এরপরে আসেন ওই নির্বাচনের পরে আবার আমরা 2001 সালে আসলাম। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন তিনি অত্যন্ত বিতর্কিত ছিলেন এবং অনেকগুলো কার্যকলাপ তার জেলা হয়েছিল, যে তিনি আসার সাথে সাথে গণভবনের সব লাইন কেটে দাও, বিভিন্ন আমাদের নেতৃবৃন্দের উপরে অনেক ধরনের অ্যাকশন শুরু হয়ে গেল। তো এইটা হতে না হতেই তারপরে আমরা দেখলাম আবার যখন 2007 সালে তত্ত্বাবধায়ক আসলো, সেই তত্ত্বাবধায়কটা যদিও তত্ত্বাবধায়ক অনেক মানে তাদের নির্বাচন দেওয়ার কথা, কিন্তু তারা 2 বছর বসেছিল। তারপর যখন নির্বাচনটা হলো, আমরা এত কিছুর পরে নির্বাচনটার মধ্যে দিয়ে কিন্তু সবার কাছে মোটামুটিভাবে এটা একটা দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তখন আমরা দেখেছি বিরোধী দল কিন্তু বলেছে যে না, এটা একটা পরিকল্পিতভাবে এই জিনিসটাকে ফ্রেম করা হয়েছে এবং সেই অনুযায়ী ডিজাইন অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তো যেই তত্ত্বাবধায়ক নিয়ে বারবার এত কিছু হবে, এত কথাবার্তা হবে, তো সেই জায়গায় তো তত্ত্বাবধায়কের আর
প্রয়োজন মনেই করতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নাই, কারণ আমাদের অন্যান্য দেশের যেগুলো আমাদের নেইবার কান্ট্রি বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশে আমরা সেখানে তো তত্ত্বাবধায়ক সরকার দেখি না। মানে সেইটা যে পরিবর্তন করলেন, এটা তো অনেকেই বলেন যে আসলে আওয়ামী লীগকে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে এটা পরিবর্তন করলো, নাকি আওয়ামী লীগের মনে হলো যে এটা সংশোধন করা দরকার, বাতিল করে দেওয়া দরকার? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ছিল, সুতরাং আওয়ামী লীগ মনে করতে পারে তারা এই ম্যান্ডেট তো আমি শুনিনি কখনো। মানে আওয়ামী লীগ কি কোনো সময় বলেছিল যে আমি নির্বাচিত হলে, নির্বাচন করার পর আমি সংসদ গঠন করতে পারলে আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেবো? না, সেরকম বলে না। সেটা পরিস্থিতির উপরে তারা আওয়ামী লীগ মনে করেছে যে এই তাদের পরবর্তীতে যেটা সিদ্ধান্ত নিল যে তত্ত্বাবধায়ক সরকারের থেকে বেরিয়ে আসা, কারণ তত্ত্বাবধায়ক সরকারকে বারবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যেই আর বিতর্কিত হচ্ছে, তো যে একটা বিতর্কিত যদি হয় এবং লাস্ট যেটা দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার একটা আসতে গেলে আপনার আসার কথা, আপনি শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবেন এবং আপনি নির্বাচন করে চলে যাবেন, আপনি সেই সময় বসে থাকলেন 2 বছর এবং সবাই মাইনাস ফর্মুলা শুরু হয়ে গেল। আবার নির্বাচন হয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন বিরোধী দলও বলা শুরু করলো যে এইটা সঠিকভাবে নির্বাচন হয়নি। তো এত কিছুর মধ্যে দিয়ে আর তত্ত্বাবধায়ক নিয়ে কি আপনারা আসেন, যেটা বারবার বলা হয়েছিল যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনটাকে কিভাবে শক্তিশালী করা যায়, নির্বাচন কমিশনটাকে কিভাবে ফুল প্রুফ করা যায় যাতে কোনো ধরনের কোনো প্রভাব কেউ বিস্তার করতে না পারে, সেটা যে সবাই মিলে একটা জায়গায় আসতে পারলে আপনার এই ভোট বর্জনের মধ্যে দিয়ে তো নিজেরাই নির্বাচন কমিশনকে আদৌ শক্তিশালী হলো। ধরেন আপনারা বললেন যে ঠিক আছে এগুলো বাদ, কমিশন নির্বাচন করবে, দলের মতো থাকবে, ব্রিটেনের স্ট্যান্ডার্ডে আমরা নির্বাচন করব, কিন্তু নির্বাচন কমিশন কি শক্তিশালী হলো? আমি তো ম্যাক্সিমাম আলোচনা শুনি যে তারা বলেন যে কমিশন তো ছোট জগন্নাথ, সরকারের কথা ছাড়া ডানেও যায় না বামেও যায় না। এগুলো তো সব রাজনৈতিক কথা। আপনি আপনার যখন ইয়েতে আসবে 2024 সালে যে নির্বাচন, আমি নিজেও নির্বাচন করে এসেছি এবং কতটুকু মাঠে যুদ্ধ করে নির্বাচন করে এসেছি আমি জানি, এবং সেখানে ধরেন আমি একজন সরকার দলীয় প্রার্থী হয়েও আমাকে তো কোনো মিনিমাম কোনো সমর্থন পাইনি, এবং আমি সেটাই আশা করেছি যে কোনো সমর্থন পাবো না, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে আসছিলাম। জি, রুবিন ফারহানা কি বলবেন? আমাদের আলোচনা চলছিল উৎসব হয়েছে রোগ বিষয়টি নিয়ে। আমি যদি বলি একেবারে ঈদ উৎসব পরিণত হয়েছে ক্যান্সারে। আমাদের শুধু আমাদের দেশ তো না, আশপাশের কোনো দেশে কিংবা দূরের কোনো দেশে, যেটাই বলেন, 14, 18 বা 24-এ বাংলাদেশে যা হয়েছে তার আশপাশে কিছু কি হয়েছে? আমরা একটা কথা প্রায় বলি আলোচনায়, গণতন্ত্র কোন পথ, এটা বলতে আমাদের বেশ ভালো লাগে। আমাদের যারা আলোচনা টেবিলে বসেন, যারা প্রশ্নকর্তা, তারা খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করে, আচ্ছা বলেন তো গণতন্ত্র এখন কোন পথে? আমি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি, স্বৈরতন্ত্র এখন কোন পথে? পৃথিবীর এক এক দেশের স্বৈরতন্ত্র এক এক রকম। মানে কিম জং উনের স্বৈরতন্ত্রের সাথে আপনি কিন্তু রাশিয়ার পুতিনের স্বৈরতন্ত্রের কোনো মিল পাবেন না, আবার তার সাথে আপনি শি জিনপিংয়ের একটা মিল পাবেন না, আবার তার সঙ্গে আপনি বাংলাদেশটা কম্পেয়ার করে দেখবেন যে হাসিনাতন্ত্র আবার ভিন্ন রকম। তাহলে এই 15 বছরে আসলে কিরকম তন্ত্র তৈরি হয়েছে? তন্ত্রটা এরকম হয়েছে যে যে কোনো উপায়, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি ফর্ম আমাকে সংসদ দখলে রাখতে হবে। এটার জন্য যদি বিনা ভোটে 153টা মানে মেজরিটি আর কি 51% এনশিওর করতে হয়, সেটা করব। সেটার জন্য যদি নিজ দলের প্রার্থীর পরস্পরের মধ্যে কম্পিটিশন করার একটা নাটক সাজাতে হয়, সাজাবো। সেটার জন্য যদি মধ্যরাতে নির্বাচন করে ফেলতে হয়, সেটা করব। অ্যাট এনি কস্ট আমি ক্ষমতায় যাব। এটা হচ্ছে একটা ফর্ম, একটা রকম, এবং এই রকমটাই আপনি যেটা বলছিলেন উৎসব, আমি যেটাকে বলছি ঈদ উৎসব, সেই জায়গা থেকে বিষয়টিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ আর এটার সাথে কোনোভাবে নিজেকে কানেক্টেড ফিল করে না। একটা সময় ছিল আমরা দেখতাম যে অশীতিপর বৃদ্ধ নাতির কোলে ভর করে হয়তো যাচ্ছে কেন্দ্রে, বৃদ্ধা মানুষ ঠিকমতো চলতে পারেন না, তিনি লাঠিতে ভর দিয়ে যাচ্ছেন কেন্দ্রে, প্রখর রোদ লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেবেন, এবং কি উৎসাহ, কি আনন্দ। এখন একটা আতঙ্কের মতো হয়ে গেছে, একটা আজাবের মতো হয়ে গেছে। এবং কোথাও আপনি ভোটের আগে ধরুন এই যে 18 সালের নির্বাচনে তো বিএনপি অংশ নিয়েছিল, এবং সেটার যেই ভয়াবহ রূপ আমরা দেখেছি, আমাদের 50-এর উপরে প্রার্থী, ফিজিক্যালি প্রার্থী, নির্বাচনের ক্যান্ডিডেট রক্তাক্ত হয়েছে। আমাদের ক্যান্ডিডেটের ঘর থেকে বেরোতে দেয়নি। মেজর হাফিজের মতন মানুষকে ঘরে আটকানো হয়েছে। আমরা সারোয়ার ভাইকে দেখেছি বরিশালে কিভাবে তিনি স্পিড বোটে গিয়ে তিনি চেষ্টা করেছেন নির্বাচনটা করার, পারেন নাই। আমাদের মঈন খানের মতন নেতাকে, স্ট্যান্ডিং কমিটির নেতাকে আমরা দেখেছি কি করা হয়েছে। সুতরাং
এই নির্বাচনটি কোনো রকম লাজ লজ্জা বা কোনো রকম রাগঢাকের বালাই কিন্তু আসলে সরকার বা আওয়ামী লীগ রাখে নাই। সুতরাং যেটা বলছিলাম যে 14 সাল থেকে এখন পর্যন্ত আমরা যে দেখছি 24-এর নির্বাচন 7 জানুয়ারি পর্যন্ত যে কোনো প্রকারে সংসদ দখল। আমার মনে হয় আর দুটো প্রশ্ন আমার করা দরকার আপনাকে। আপনি বলছিলেন যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা সাদাবাগ বলছিলেন, আপনি বলছিলেন 14, 18, 24-এর কথা, যে এত বলছিলেন যে এই ধরনের নির্বাচন আসলে কোন সময়, কিন্তু উদাহরণ দিক দিয়ে গেলে তো 15 ফেব্রুয়ারি নির্বাচন তো উদাহরণ হিসেবে আসবে, সেটা তো একটা কথা। কিন্তু সেই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে যে ধরেন 15 ফেব্রুয়ারি নির্বাচন করার পর বিএনপি মানে ক্ষমতা কন্টিনিউ করতে পেরেছে কি পেরেছে না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে তারা নিজেরাই ছেড়ে দিয়ে গেছে, কেউ বলে যে না, তাকে আন্দোলন করে নামাতে হয়েছে। সেক্ষেত্রে তো 14, 18, 24 কোনোটাই কি বিএনপি তার জায়গায় সাকসেস হতে পেরেছে? পাশাপাশি আরেকটা জিনিস বলছিলেন যে আতঙ্ক, নির্বাচনকে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। তাহলে উপজেলা পরিষদে কি কারণে এই আতঙ্কজনক নির্বাচনের মধ্যে বিএনপির 73 জনের মতো নেতাকর্মী দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই আতঙ্কগ্রস্ত নির্বাচনে যেতে যাচ্ছেন? আমি আপনার পরের প্রশ্ন থেকে আগের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা আমি আগে বলি, কেন 73 জন কর্মী এই স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে? স্থানীয় সরকার নির্বাচনে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে লোকালি আপনার জনপ্রিয়তা কতটুকু, লোকালি আপনার হোল্ড কতটুকু, লোকালি আসলে আপনি কতটুকু হ্যাডাম দেখিয়ে আসলে মাঠে দখল রাখতে পারবেন, অনেক কিছু নির্ভর করে। সেই বিবেচনা থেকে যদি কোনো প্রার্থী মনে করে যে তিনি জিতবেন, তাহলে তিনি এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যখন আপনি জাতীয় নির্বাচনে যাচ্ছেন দলগতভাবে, তখন কিন্তু এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর আর নির্ভর করছে না, এটা দলীয় সিদ্ধান্ত। এবং তখন প্রতিপক্ষ যে সেও কিন্তু আপনাকে দলীয়ভাবেই মোকাবেলা করে, এবং যদি ক্ষমতায় থাকে তাহলে রাষ্ট্রের অন্যান্য যন্ত্র যেগুলো আছে সেগুলোকে একত্রিতভাবে ব্যবহার করে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। 15 ফেব্রুয়ারির নির্বাচন আমার মজা লাগে ভাবতে। আচ্ছা, 15 ফেব্রুয়ারি নির্বাচনটি না করে বিএনপির হাতে অপশন কি ছিল আপনি বলেন তো? আওয়ামী লীগ তো 2 বছর আগে সংসদ ছেড়ে চলে গেছে। সংসদে 2/3 মেজরিটি বিএনপির ছিল না 91 এর সরকারের, এবং কনস্টিটিউশন চেঞ্জ করতে আপনাকে 2/3 মেজরিটি লাগে। তাহলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বিএনপি কি করে সংবিধান সংশোধন করত? 15 ফেব্রুয়ারি নির্বাচনটি যদি না হতো এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি 2/3 মেজরিটি নিয়ে না বসতো সংসদে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আইনটি পাশ করা বিএনপির পক্ষে, মানে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করা তো বিএনপির পক্ষে সম্ভব ছিল না। সুতরাং এই 15 ফেব্রুয়ারি নির্বাচন একটা কুতর্ক, এবং বিএনপি যদি চাইতো, বিএনপি বলে কথা না ভাই, ক্ষমতায় যে আছে সে যদি ক্ষমতা ছাড়তে না চায়, কারোর সম্ভব না তাকে ক্ষমতা থেকে নামানো। এটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। 14 সালের নির্বাচনের পর কি আওয়ামী লীগের সভানেত্রী বলেন নাই, আমাকে একটু শেষ করতে দেন, যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, অচিরেই আমরা সকলের অংশগ্রহণ একটি নির্বাচন করবো? সে ওয়াদা তিনি রাখেন নাই, কারণ তিনি দেখেছেন তিনি স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে তিনি ক্ষমতা থাকতে পারবেন। সুতরাং তিনি আর তার কথা রাখবার কোনো মানে তাগিদ বোধ করেন নাই। 91 সালের নির্বাচনে আমার ভাই বলেছেন ধারণা ছিল আওয়ামী লীগ সরকার থাকবে। একটা নির্বাচন তো আসলে ধারণার প্রেক্ষিতে হয় না, ধারণা তো যারা প্রার্থী হয় সকলেই মনে করে আমি জিতবো। নিশ্চয়ই আমি আসলে হয় না। সোহরাব হাসান আপনি শুনছেন, আমার আসলে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর বা 15 ফেব্রুয়ারি যে কথাটা বলা হয় সেটা নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো, যে আসলে আপনারা মাঠ থেকে কি দেখেছেন। পাশাপাশি আপনার আরেকটা লেখা পড়ছিলাম, সেখানেও আপনি মানে মন্তব্যটা করেছিলেন যে এরকম যে এখন আওয়ামী লীগ এবং বিএনপি মানে জনগণের কথা তো বাদই দিলেন, দলের নেতাকর্মীদের কথাও আসলে তাদের ভাষা বুঝতে দুটি দলই অক্ষম হয়ে গেছে। মানে এটা কি বোঝাতে চেয়েছেন? খুব সরলীকরণ হলো কি না, সেটা তো ওই যে আপনি যে সূচনায় যেটা বলেছেন ওইটি, যে কোনো দলের নেতৃত্ব তো তার নেতাকর্মীদের কথা শোনাতে পারছে না। একদল বলছে নির্বাচন করা যাবে না, নির্বাচন বর্জন করলাম, কিন্তু নেতাকর্মীরা করছেন যতজনই করে। এবং 73-এর পর্বতে আরও 3 জন বেড়েছে বহিষ্কারের সংখ্যা। এখন উপজেলা নির্বাচন সম্পর্কে প্রথমে আমি বলি যে একটা জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন আলাদা, স্থানীয় সরকার নির্বাচন আলাদা হয়ে আসছে। সেখানে আওয়ামী লীগ 2015 সালে এটাকে দলীয়করণ করলো, যে দলীয় ভিত্তিতে নির্বাচন হবে। যে কারণে এই যে এখন আমরা যদি এটা বলতে পারতাম খুব ভালো হতো যে এটি স্থানীয় সরকার নির্বাচন, এখানে রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি থাকবে না, থাকা উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু বর্জনের প্রশ্নটা আসতো না। আরেকটা হচ্ছে 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হলো কেন?
একই প্রশ্ন আসবে 14 নির্বাচন কেন করতে হলো, 18 কেন করতে হলো, 24 করতে হলো। এটা আবার আমি বলি, আমাদের রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ, সংঘাত এবং কোনোভাবেই কাউকে সহ্য করতে না পারার কারণে। সুতরাং আরেকটি যদি আপনি অন্য কোনো বহিঃশক্তি এনেও যদি একটি সুষ্ঠু নির্বাচন করে দেন, তারপর 5 বছর তো সংসদ চলবে না, এক পক্ষ থাকলে আরেক পক্ষ বাইরে যাবে। আগে রাজনৈতিক নেতৃত্বকে ঠিক করতে হবে তারা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে চান কিনা। চাইলে নির্বাচনে যে সমস্যা আছে সেটা সমাধান করা যাবে, দলীয় যে সমস্যা আছে সমাধান করা যাবে, অর্থনীতিতে যে সমস্যা আছে সমাধান করা যাবে। আর যদি মনে করা হয় যে যেহেতু প্রতিপক্ষ নাই, দেশ পরিচালনার এটাই হচ্ছে সুবিধাজনক অবস্থান, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমি হবে না। বিরতি নিব। বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্নটা রেখেই যে আপনি এসে শুরু করবেন নিশ্চয়ই। প্রতিপক্ষের কথা বলছিলেন, আমি যদি এই মুহূর্তে সংসদের প্রতিপক্ষের কথাও ধরি, যে আওয়ামী লীগের সংসদের প্রতিপক্ষ হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব যে কথাগুলো বলছেন, মানে সংসদে হোক সংসদের বাইরে হোক, মানে তাকে এমনও নাকি বলা হয়েছে যে আপনি থাকলেও জাতীয় পার্টি নির্বাচনে আসবে, না থাকলেও জাতীয় পার্টি নির্বাচনে আসবে। মানে একটা দলের না, চেয়ারম্যান, হ্যাঁ সেটাই বলছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কথা। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে একটা দল কি আসলে তার বিরোধী দলকেও নিয়ন্ত্রণ করছে? আর সেক্ষেত্রে বাকি দল কি করে, আপনি যে ট্রাস্টের কথা বলছিলেন, একে অপরকে বিশ্বাস করবে, সমঝোতা করবে, আলোচনা করবে, তারপর একসঙ্গে নির্বাচন আসবে, কিন্তু আপনার চোখের সামনে যদি এই উদাহরণ থাকে তাহলে বিশ্বাস জন্মাবে কোথা থেকে? আমি আসলে এটা বিরতির পর আলোচনাটা করি। এটা বিরতির পর আলোচনা করি। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। সোহরাব হাসান, আপনি যদি ছোট্ট করে একটু বলতেন, তারপর আবার আলোচনা যেতে চাবো। খুব বেশি মনে হয় আমি সময় পাবো না, আশা করবো আপনারা সবাই 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। ধরেন এই যে দলীয় প্রতীকের কথাটা যেমন আসছিল, ধরেন দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত উপজেলায় মাত্র 4টি দলের আমরা প্রতীকের সন্ধান পাচ্ছি, জাতীয় পার্টি, জেপি, জাসদ আর ওয়ার্কার্স পার্টি। ধরেন এই যে প্রতীক না দেয়া এবং এই ধরনের উন্মুক্ততা রাখা, এটা কি ধরেন অনেকেই বলার চেষ্টা করছেন যে যার রাজনীতির যে বন্দিত্ব দশা আছে, বা অনেকে হয়তো স্বীকার করতে চাইবেন না যে রাজনীতি তো চলছে, সেটাকে একটা মুক্ত করার প্রয়াস, এভাবে দেখার কি কোনো সুযোগ আছে? সুযোগ নেই। ওকে, কারণ আমরা একটি হয়তো পাড়ার ক্লাবেরও নির্বাচন করতে পারি না, মানে সবাই মিলে, মানে ওই ক্লাবের যারা সদস্য তারা নির্বাচন করার ব্যাপারে যে ওই আস্থাটাও রক্ষা করতে পারে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, আপনি যে আমরা যে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং বিএনপি আওয়ামী লীগের যে সমস্যা, নেতৃত্বের সমস্যার কথা বলছি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কি হয়েছে, সেখানেও কিন্তু 2 দলই বিদ্রোহী গ্রুপ ছিল, 2 দলেই একদল জবরদস্তি করেছে, কিন্তু সেখানে নির্বাচন হলো, নির্বাচিত হলেন সভাপতি, কিন্তু তিনি যে ফোরাম থেকে মনোনয়ন পেয়েছেন তারা বললেন যে তিনি শপথ নিতে পারবেন না বা তিনি দায়িত্ব নিতে পারবেন না। মানে কোনো বিষয়ে আমরা একমত হতে পারি না, নিজের দলের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে। সুতরাং এই সমস্যা খুব কঠিন। কিন্তু 90-তে একমত হলাম কি করে সবাই? 90-তে একমত হলাম কি? সবাই কি দুটো পক্ষের অভিন্ন শত্রু ছিল? এখন যে স্বৈরাচারকে সরাতে হবে, এখন অভিন্ন শত্রু নাই, এখন হচ্ছে যে সে অভিন্ন শত্রু কার বন্ধু? বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, সাবেক রাষ্ট্রপতি, তিনি একটি নির্বাচনের পর বলেছিলেন সমস্যাটা হচ্ছে নির্বাচনের সময়, নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন নির্বাচনে একদল হেরেছে, তারা তো মানবো না, আর একদল তো জিতেছে। তিনি বলছিলেন চেয়ার একটা, দাবিদার 2 জন। এখন এই চেয়ার একটা, যে দাবিদার যে 2 জন বা 5 জন, তারা যদি একমত হয় যে এই চেয়ারের মালিকানা জনগণের, জনগণ যাকে ঠিক করবে সেই মালিক, সেই বসবে। আর তাহলে এত কৌশল, এত কি বলে, এত কুটকৌশল, এত রকম কি বলে, কাউকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়া, কাউকে বর্জন করতে আহ্বান করার কিছু প্রয়োজন হতো না। জি, এসে আপনি বলছেন অভিন্ন শত্রু, সেই অভিন্ন শত্রু হন কার বন্ধু? এখন তো অভিন্ন শত্রু
মানে আমি বলছিলাম যে 90 তো বিএনপি ও আওয়ামী লীগের অভিন্ন শত্রু ছিল একজন, হ্যাঁ। সেই অভিন্ন শত্রু হন কার বন্ধু, মানে তার দলটেন কার বন্ধু? সেটা তো আমরা দেখলাম যে 96 পর থেকেই, 91 পর থেকে, 96 না 91 পর থেকেই সেই অভিন্ন শত্রু যে তারাই এবার বন্ধ হয়ে গেলেন, কখনো আওয়ামী লীগের কখনো বিএনপির। ওকে, আমি একটু শাদাব চৌধুরী আপনার বিশ্লেষণ জানতে চাই। যদিও যা কথা উঠছিল মানে জাতীয় পার্টির কথা, সেখানে জাতীয় পার্টির এখনকার যিনি আছেন প্রধান, তিনি যে বক্তব্য দিচ্ছেন যে সেটাতে হচ্ছে যে আপনারা জাতীয় পার্টিকে চাপ দিয়ে আসলে এগুলো করেছেন, বিষয়টা কি এরকম? দেখুন, এগুলো একটা অদ্ভুত কথা। রাজনীতিতে তো এটা, রাজনীতির ভিতরে আমি চাবো যে আমার যেরকম দলের আমার কতটা স্ট্র্যাটেজি থাকবে, আমি অন্য দলের মধ্যে যদি আমি প্রভাব বিস্তার করতে পারি, আমি অবশ্যই চেষ্টা করবো না কেন? সুতরাং তার মধ্যে কোনো দোষ আছে বলে আমি মনে করি না। আর ওনার যে বক্তব্যগুলো বা যে কথাবার্তাগুলো আসে, এটা খুব সুস্থ মস্তিষ্কের কথা না। হঠাৎ করে কে চাপ দিল, কি করলো, যেটা আসবে সেটা বলেন। আপনি যদি সেই সৎসাহস না থাকেন তাহলে রাজনীতি করেন, রাজনীতি ছেড়ে দেন। আচ্ছা, চাপের কথা না বাদলাম, দল ভাঙার প্রক্রিয়াটা সেটা না, দল ভাঙার প্রক্রিয়া কেন হবে? রাজনীতির মধ্যে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকবে। সেই স্ট্র্যাটেজিতে আমি মনে করব যে আমার সুবিধার্থে যদি আমি গণতান্ত্রিকভাবে, আমি তো আরেকজনের মাথার ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে কিছু করছি না। আমি যদি আপনার সাথে কথা বলে আপনাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি, প্রভাবিত করতে পারি, বা আপনাকে আমার পাশে নিয়ে আসতে পারি, আমি করবো না কেন? আবার যদি দেখা যায় আপনি আরেক দলে, আমি আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক রাখলাম, এই ভালো সম্পর্ক রাখার কারণে আপনি আপনার দলের মধ্যেও এই শুদ্ধই অভিযান চাচ্ছেন যে হ্যাঁ আমার কথা বিশ্বাস করে, সেগুলো তো হতেই পারে, সেটার তো কোনো সমস্যা আমি কোথাও দেখি না। জি, তাহলে কি এটা কি এভাবে বলা যায় নাকি, মানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে টানাপোড়েন সামনে সামনে দৃশ্যমান হয়, এটা আসলে লোক দেখানো? দেখুন, লোক দেখানো কিনা এটা আপনারা বিচার করবেন। আমার কথা হলো, যেটা কথা বলছিলেন, যেটা যে ওই সময় যার শত্রু আজকে কার বন্ধু, আজকে যে বন্ধু কালকে শত্রু হবে না এমন কোনো কথা নাই। আর আজকে যে শত্রু কালকে আমার রাজনীতির কারণে যে কালকে আমার বন্ধু হবে না, আমার সাথে হাত মিলাবে না, এমন কোনো কথা নাই। সুতরাং এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সময় আমরা মনে করব যে হ্যাঁ আমাকে এই দুইজনের সাথে যদি আমি থাকি তাহলে হয়তো আমি আরো সুন্দরভাবে দেশটাকে চালাতে পারবো। তার ভিতরে কোনো ভুল বা ক্ষতি কোনো কিছু আমি দেখি না। সেরকম ভুল ক্ষতি আওয়ামী লীগের সাথে বিএনপির মানে হওয়ার চান্স খুব কম, যে যেমন জাতীয় পার্টির সাথে এক ধরনের সমঝোতা হয়, আলোচনা হয়, এটা বৃহত্তর স্বার্থে, বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা চান্স কি খুব কম, তাই নাকি? না, যেরকম রুমিন আপার মতন ব্যক্তিত্ব যদি আস্তে আস্তে আরো বড় জায়গায় চলে আসে, তখন মনে হবে হয়তো আমরা আওয়ামী লীগের সাথে আরো অনেক কাছে চলে আসবো। দেখি রুমিন আপা কি বলেন, যে আসলে একটা তো ওয়ে আউট খুঁজতে হবে আমাদেরকে। তাহলে এখন রুমিন আপাকে দলের নেতৃত্ব নিতে হবে, আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়া হতে হলে। না, বোঝাপড়া তো দরকার, সবার সাথেই দরকার। না, দেখুন, রাজনীতি এখন এমন একটা জায়গায় গেছে যে আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, এর মাঝখানে কোনো বিষয় নেই। এবং আমাদের সংবিধানটা এমনভাবে তৈরি হয়েছে, এমনভাবে লেখা হয়েছে যে এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা। আপনি যদি নির্বাচিত হন, তারপরেও সর্বময় ক্ষমতা আপনার হাতে। আপনি যদি নির্বাচন ছাড়া আসেন, তাহলে তো আরো যত ক্ষমতা সব আপনার হাতে। সে কারণে হয় কি, মানে ক্ষমতায় যাবার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভৎস রকম মানে প্রতিযোগিতা বলেন, যে কোনো উপায় ক্ষমতায় থাকা, ক্ষমতায় ধরে রাখা। আর যদি আপনি কোনোভাবে বিরোধী দলে যান, তার পরিণতি তো খুব স্পষ্টই দেখা যায় যে কি হচ্ছে, কি হয়। সুতরাং একদিকে হচ্ছে আপনাকে মানে অবিশ্বাস্য রকম ক্ষমতা, অন্যদিকে আপনি একেবারেই ফাঁসির কাষ্ঠ, এই অবস্থা। তো দুটার মাঝামাঝি একটা জায়গায় বোধহয় আসা দরকার। এবং যে কথাটি আমাদের নির্বাচনের আগেও বেশ আলোচনা হয়েছে, আবার আলোচনাতে সীমিত হয়ে গেছে, আশা করি আবারও শুরু হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, আমাদের ৭০ ধারা নিয়ে আলোচনা, এই বিষয়গুলোতে আরো বেশি ফোকাসড হওয়া দরকার। যেই কথা আমাদের আলোচনা টেবিল আজকে এসছে, আমি জাতীয় পার্টির উপর একটা লেখা লিখছিলাম, আমি দেখলাম যে জাতীয় পার্টি তো একবার না বহুবার ভেঙেছে। এবং এখন জাতীয় পার্টির এক অংশ, জিএম কাদের যিনি সংসদে আছেন, তিনি তো বেশ কয়েকটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন। এই সংসদ কিভাবে হয়েছে, নির্বাচন কিভাবে হয়েছে, তিনি কেন এসছেন, বড় বড় কোন কোন দেশ এই সরকারকে ক্ষমতায় আনবার জন্য অস্থির ছিল, এবং তিনি বলছেন তিনি নির্বাচনের আগেই জানতেন বিএনপির আন্দোলন সফল হবে না। ভালো হতো যদি তিনি সাহসিকতার সঙ্গে যেই সময় তিনি যেই খবরটি পেয়েছেন সেটা তিনি স্পষ্টভাবে দেশবাসীকে জানাতেন। আসলে সকল কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পরে যখন উনি ওনার পেট পুড়ে খেয়ে এখন বিশ্রাম নিচ্ছেন, এখন ওনার
ওনার মুখে আসলে এই কথাগুলো দেশের মানুষের খুব ভালো লাগবার কোনো কারণ নাই। সে কারণে সম্ভবত আরেক অংশের নেতা কাজী ফিরোজ রশিদ বলেছেন যে আমাদেরকে মানুষ একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাদের কোন রকম কোন মানুষের মধ্যে অস্তিত্ব জাতীয় পার্টির আর নেই। যে আমাকে শেষ করতে হচ্ছে, যাই হোক আমি কনক্লুশনে নিশ্চয়ই অন্য কিছু জানতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাকে একেবারে সময় শেষ, আমাকে প্রোডাকশন থেকে বলা হচ্ছে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, শাদাব আকবর চৌধুরী এবং সোহরাব হাসান, আপনাদের তিনজনের মূল্যবান সময় দিয়েছেন। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।